2024 সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশের একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি এবং ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি। বাংলাদেশ নিজেই একটি গণ অভ্যুত্থানের দেশ। 1952, 1969, 1990 সালের ঘটনাগুলো তার উদাহরণ। তবে এই সব গণ অভ্যুত্থানের মধ্যে 2024 সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রূপান্তরমূলক। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল। 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছিল। 1990 এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন, এমন পলায়নপর সরকার বা দল দেখা যায়নি। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি শুধু নন, তার মন্ত্রিসভা, দলের কেন্দ্রীয় নেতারা, এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায়। এইরকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক এবং আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন আর দেখা যায়নি। এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথভাবে শেখ হাসিনার পালানোর পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি এবং মুরাল সাধারণ মানুষ নিজেরাই ভেঙে ফেলে। কেউ কোনো নির্দেশ দেয়নি, তবু এটি ঘটেছে। এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ, যার বহিঃপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে। বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত এবং জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে। শেখ মুজিব নিজে একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সিরাজ শিকদার কোথায়, যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ। কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরই আগস্টে, যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায়। এভাবে ইতিহাসের অনেক সময় ঘটনাগুলো পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে। এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয়। এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ছাত্রদের ভূমিকা। তারাই এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। আওয়ামী লীগ শাসন আমলে শেখ হাসিনা বড় বড় ধরনের অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এই সময়ে ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময়ে সেখানে ভারতের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শান্তি, সেখানে জ্বলে শাস্তি। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি, সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি, ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কিনা সেটা প্রশ্ন না, তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমন ভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে, এরকম একটি সংগঠিত প্রচারণা চালাবে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন, এগুলো প্রতিটা সে ম্যানিপুলেট করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র, সবকিছুর উপরে সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন। সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয়। অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন, সংশোধনী এনেছিলেন। কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না। 2009 সালে ক্ষমতায় এসেই তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না। সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। সেভাবে প্রশাসনকে দুইভাবে নিয়ন্ত্রণ করেছে। প্রথমত ঘুষ, টাকা পয়সা, সুযোগ সুবিধা দিয়ে, দ্বিতীয়ত হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। 2009 সালের মধ্যেই এই নিয়ন্ত্রণ স্থাপন করেন। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই তিনি 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো করেছেন।
2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি। 2018 সালে রাতের ভোট হয়েছে, দিনে ভোট হলে আসলে ভোট হয়ে গেছে আগে রাতেই। 2024 সালের একই ঘটনা। এভাবে নির্বাচন করে জয়লাভ করেছেন, যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না। এই সব নির্বাচনে দেখা গেছে যে তার দল 300 সিটির মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ। এরপরে তিনি জয় হয়েছেন শুধুমাত্র প্রশাসনের উপরে চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে। এটা গোপন কিছু না, সবাই জানে। একটি সরকার যদি চায় যে তারা এইভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটা ঠেকানো কঠিন। শুধু নির্বাচনের কারচুপি নয়, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষ্ঠুর দমন চালিয়েছেন শেখ হাসিনা। কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতনও করা হয়েছে। প্রচুর মানুষকে গ্রেপ্তার করেছে, বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে। আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন, নির্যাতন যদি নিয়ে বলতে হয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল সেই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ, ডিজিএফআই এর মতো সংস্থা থাকে। আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ, এসব তো ডিজিএফআই এর মাধ্যমেই ঘটানো হয়েছে। যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে। এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেগুলো সংগঠিত করেছে। তারা এসব করেছে বিরোধী দল, বিশেষ করে বিএনপিকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে। বিএনপিকে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে, দমন করেছে, মারধর করেছে। শেষ দিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে। যতই জনসমাবেশ হোক না কেন, পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে। শেষবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপিকে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। এইভাবে পুলিশ দিয়ে মারপিট করলে বিরোধী পক্ষ যারা নিরস্ত্র, যারা পাল্টা সশস্ত্র আক্রমণ করতে পারে না, তারা ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে, অকার্যকর হয়ে যায়। এভাবেই শেখ হাসিনা তার শাসন আমলে বিএনপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে অকার্যকর করে ফেলেছেন। একদিকে তার নিজের দমনমূলক নীতি, অন্যদিকে বিরোধিতা যাতে না হয় সেজন্য বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা। এই দুই কৌশলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা শাসন করেছেন। প্রশাসন ও পুলিশ ব্যবস্থার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং তার নিজের স্বার্থে ব্যবহার করার মাধ্যমে তিনি ক্ষমতায় টিকে থেকেছেন। এত বেপরোয়া হয়ে তো বাংলাদেশে আর কাউকে কাজ করতে দেখা যায় না। শেখ মুজিব বেপরোয়া ছিলেন ঠিকই, কিন্তু তার শাসন শৈলী শেখ হাসিনার শাসন শৈলীর মধ্যে মৌলিক পার্থক্য আছে। কারণ হাজার হলেও শেখ মুজিব জনগণের মধ্য থেকে উঠে এসেছিলেন, আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে রাজনীতিতে এসেছিলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিপক্কতা তার ছিল। অন্যদিকে শেখ হাসিনা যেন উড়ে এসে জুড়ে বসা, তিনি শুধু শেখ মুজিবের কন্যা হওয়াতে ক্ষমতায় এসেছেন। তার নিজের কোনো রাজনৈতিক ভিত্তি বা ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল না। তিনি বাপের বেটি হিসাবে নেতৃত্বে এসেছেন, কিন্তু শেখ মুজিবের চিন্তা চেতনা কিছুই ধারণ করেননি, বরং হাসিনা দেশের রাজনৈতিক মূল্যবোধকে ধ্বংস করেছেন। শেখ হাসিনার শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে কর্তৃত্ববাদী শাসন আর লুটপাট। এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়, সেটি নিয়ে আমি নিজেও নিশ্চিত না এই কথাটি আসলে কি বোঝায়। মুক্তিযুদ্ধের চেতনা বলে সবাই বলে যাচ্ছে, কিন্তু এই চেতনার প্রকৃত অর্থ কি তা কখনো স্পষ্ট করা হয়নি। যদি চেতনা বলতে বোঝানো হয় 1971 সালে মানুষ কি কি স্বপ্ন দেখেছিল, কি পেতে চেয়েছিল, তাহলে বলা যায় সাধারণ মানুষের চেতনা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের চেতনার মধ্যে কোনো মিল ছিল না।